এর জন্যই উঠতে বলছি, কারণ এখন থেকে পৃথিবীর সমস্ত ভয় ডর তোর যে শুধু আমাদের সীমাবদ্ধ থাকবে। আমি যদি কোনোদিন তোকে স্বয়ং বাঘের খাঁচায় রেখে আসি, তারপরও তোকে একচুল পরিমাণও নার্ভাস হওয়া যাবে না। মেহরিশ থমকালো, হতভম্ব দৃষ্টিতে চেয়ে রইল বাইকে থাকা মানবের দিকে। লোকটি কি সুন্দর করে কথা বলার মাধ্যমে শাসিয়ে যাচ্ছে তাকে। এতে কিঞ্চিত ভয়ও পেল মেহরিশ। এ বিশ্বাস নেই, এ লোক তো আর নর্মাল কোনো মানুষ নয়, পুরোটাই অ্যাবনর্মাল। তবে এই মুহূর্তে উনি ছাড়া আরও তো কোনো অপশন নেই তার হাতে। কেন জানে না এই অ্যাবনর্মাল মানুষটাকে আজ সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছিল তার। লোকটাকে তখন দেখা মাত্রই তো সে সব কিছু ভুলে হামলে পড়েছিল লোকটার বুকের উপরে। এতবার না চাইতো মেহেরি ছোট ছোট কদমে এগিয়ে এসে দাঁড়ালো পূর্বের বাইকের সামনে। মেহরিশ কাছে আসতে পূর্ব তার হাতে থাকা হেলমেটটি মেহরিশের দিকে বাড়িয়ে দিল। মেহরিশ পূর্বের হাত থেকে সেটি নিয়ে মাথায় পেঁচিয়ে উঠে বসল বাইকে। পূর্ব থেকে খানিকটা দূরত্ব রেখে বসল সে। বাইক স্টার্ট হলো। আকস্মাৎ চালাতে মেহরিশ সামনের দিকে ঝুঁকে পড়ল, সম্পূর্ণরূপে ব্যালেন্স রাখতে না পেরে। এরই মাঝে মেহরিশ বলে উঠল, আপনি কি সত্যি আমার বাঘের খাঁচায় রেখে আসবেন পূর্ব ভাই? যতদিন আমার কথা আর অবাধ্য হবি ততদিন পর্যন্ত না। বলে ঝড়ের বেগে বাইক নিয়ে ছুটল পূর্ব। রাতে হিমেল হাওয়া, কালো রঙা কাওয়াসাকি বাইকটি ছুটছে আপন গতিতে। মেহরিশ অবশেষে কোনো উপায়ন্তর না পেয়ে পূর্বের কাছে এসে পিঠে কালো রঙা শার্টটি খামছে ধরল নিজে ভারসাম্য ঠিক রাখতে। মনে মনে শপথ করে নিল এই যাত্রা বেঁচে গেলে জীবনে আর এই লোকের বাইকে উঠবে না সে, মরে গেলেও না। নিস্তব্ধ রাস্তায় বাইকের শব্দ ছাড়া আর কোনো কিছু শব্দ বোঝা দাঁড় এই মুহূর্তে। রাস্তার দুপাশে বড় বড় ঝোপঝাড় ছাড়া আশেপাশে বাড়িঘর চোখে পড়ছে না একটাও। মেহরিশের গা শিউরে উঠছে ক্ষণে ক্ষণে। এটা কোন জায়গা? দেখে তো মোটেও শহর বলে মনে হচ্ছে না। এভাবে প্রায় মিনিট 10 চলার পর হঠাৎ মাঝ রাস্তায় তাদের বাইকটা আচমকা থেমে যায়। পূর্ব বার কয়েক বৃথা চেষ্টা করলো পুনরায় বাইকটি স্টার্ট দেওয়ার, তবে ব্যর্থ হয় সে। তন্মধ্যে কিছু একটা মনে করে বাইক থেকে নেমে দাঁড়ায় সে। মেহরিশ এখনও বাইকে বসে আছে। পূর্ব চেহারা গতিবিধি লক্ষ্য করে বলল, কি হয়েছে পূর্ব ভাই, বাইক নষ্ট হয়ে গেছে? থামালেন যে? পূর্ব কপালে ভাঁজ স্পষ্ট ফুটে উঠল। চোখ মুখ কুচকে দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে বলল, এই নাম তুই বাইক থেকে, নাম বলছি। মেহরিশ বুঝতে পারল না আচানক এমন ব্যবহার। মানে এতক্ষণ তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ কি হলো? তবু না চাইতেও নেমে দাঁড়ালো বাইক থেকে নামতে মেহরিশে বাইকের সাথে ঠেকে ধরল পূর্ব। মেহরিশ মাথা ঢাকা হেলমেটটি এক হাতে টেনে খুলে রাগে হিসিয়ে বলল, যেভাবে ভাই ভাই বলে কান ঝালাপাড়া করে দিচ্ছিস, মনে হয় তোর মা তুই আর তোর বোনকে জন্ম দেওয়ার আগেই আমায় জন্ম দিয়েছিল। এই তোর কোন জন্মের ভাই লাগি আমি? আমার মায়ের পেটে বোনও তো আমাকে এভাবে কথায় কথায় ভাই ভাই বলে সম্বোধন করে না। আজ এভাবে বলছেন কেন? আপনি তো আমার খালামণির ছেলে, সম্পর্কে আমার ভাই। শুধু ভাই না, বড় ভাই। ভাইকে ভাই বলে ডাকবো না? আচ্ছা, আপনার কি আমার মুখ থেকে ভাই ডাকটা শুনতে ভালো লাগছে না? না। পূর্ব সাপ সাপ উত্তর। মেহরিশ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এতবার অস্ফুট স্বরে বলল, ঠিক আছে, তাহলে ভাই ডাকবো না, এখন থেকে ভাইয়া ডাকবো। পূর্ব ভাইয়া, ঠিক আছে? পূর্ব মাঝ রাস্তা থেমে থাকা তার কালো রঙা বাইকটি সজোরে এক লাথি বসালো। এতে বাইকটা নিচে পড়ল কিঞ্চিত। সাথে কেঁপে উঠল মেহরিশ। এতবার মেহরিশের দিকে চেয়ে বাসখাই গলায় বলল, সর এখান থেকে, চোখের সামনে থেকে যা, না হলে এর মাঝ রাস্তায় মেরে গুম করে ফেলবো। খোদার কসম, রক্ত উঠে আছে মাথা, এমনিতেই শান্তি পাচ্ছি না মনে। আর অশান্তি সৃষ্টি করিস না, সেটা আপনার মনে কোনোদিনও ছিল বলুন? মজা নিচ্ছিস? ওই তুই মজা নিচ্ছিস আমার সাথে?
তোর কাছ থেকে হিসাব নিকেশ তো আমি পরে নিচ্ছি। আপাতত ওই মাধার দেশ শ্বাস বন্ধ না করা অবধি আমার শ্বাস বন্ধ হয়ে আসবে যে কোনো সময়। লাস্টের কথাগুলো নিজের উদ্দেশ্যে বিড়বিড়ে বলল পূর্ব। ছি ছি, কি বলছেন ভাইয়া? আমি মজা নিব কেন? আপনি কি আমার মজা করা মানুষ নাকি? সম্পর্কে বড় আরেকবার এই কথা মুখ দিয়ে উচ্চারণ করলে এর মাঝে রাস্তায় ফেলে চলে যাব। শেষবারে বলছি, শত কান্না করে ফিরাতে পারবে না। ডিসিশনই শিওর। মাঝ রাস্তায় শিয়াল কুকুরদের সাথে রাত কাটাতে চাইলে ভাই, দাদা, নানা, চাচা সব ডাকতে পারিস। আপাতত কোনো কিছু ডাকার ইচ্ছে নেই। আপনি যেভাবে বলবেন সেভাবেই বলবো। যা বলবেন তাই বলে ডাকবো। প্লিজ এখান থেকে নিয়ে চলুন। এই শুনশান রাস্তা গা শিওরে উঠছে আমার ভয়ে। তাহলে তো আজ রাতটুকু এখানে থাকতে হয় দেখছি। মানে তোকে বলছিলাম না আমায় ছাড়া অন্য কিছুতে ভয় পাওয়া তোর জন্য আজ থেকে হারাম। তাই বলে এই মাঝ রাস্তায় রাত কাটাবো আমরা? এছাড়া উপায় নেই। বাইক নষ্ট, চাইলে রাস্তায় বদলে জঙ্গলে গিয়ে কাটাতে পারিস, তোর ইচ্ছা। হিরিশ ফোঁস করে শ্বাস ফেলল। এই ব্যাটার সাথে কথা বলাই ভুল। নষ্ট বাইক নিয়ে বের হয়েছে কেন? আবার ভাবলো বের হওয়াতে তো তার জন্য ভালোই হয়েছে। মনে মনে আরও কত কিছু বলে থামলো মেহেরি। সব কিছু পূর্বে অজানা রয়ে গেল। কোথায় যাচ্ছি আমরা? হেঁটে হেঁটে বাসায় যাওয়া যাবে এখান থেকে? পূর্ব প্রত্যুত্তর করল না। নিজের মতো করে হেঁটে যেতে লাগলো সামনে, যেন রাস্তাটা তার চিরচেনা। মেহেরিশ বাদ্যমের মতো হেঁটে চলছে পূর্বের পিছনে নিঃশব্দে। একটু সামনে যেতেই দেখতে পেল ডান দিকে একটা ছোটখাটো কাঠের কটেজের মতো কিছু একটা। পূর্ব সেদিকটায় ঢুকলো। মেহেরিশ দাঁড়িয়ে রইল ওখানে। এই লোকে ঝোপঝাড়ের মধ্যে যাচ্ছে কোথায়? পিছনে ঘুরে তাকে মেহেরিশকে ভাবলেশীনভাবে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে পূর্ব বিরক্ত ভঙ্গিতে চেয়ে বলল, অমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? তো কি করব? অমন ভূতের বাড়ির দিকে এগুচ্ছেন কেন আপনি? হোয়াট? ভূতের বাড়ি মানে গোস্ট হাউস? আমি ওখানে যাব না। এমনিতে দেশে থাকতে একদিন এক কবিরাজ বলেছিল আমার উপর নাকি বদজিনের নজর আছে। পূর্ব ফ্যাকাচ্যাকা খেলো পুরোদমে। মেহেরিশের কথায় হতভম্ব হয়ে কিছু একটা ভেবে ডান ভুরু কিঞ্চিত প্রসারিত করে বলল, এজন্য বলি সবসময় মন তেরা কাজ কিভাবে করিস? রাবিশ। তো ওখানে দাঁড়িয়ে থাক তোর ওই লাবার বদজিন নাকি? হোয়াট? এবার সে এসে তোকে কোলে করে বাড়িতে পৌঁছে দেবে। আমি গেলাম, ফাউল কোথাকার। শেষের কথাটুকু নিজের উদ্দেশ্যে বিড়বিড়িয়ে বলে সেখান থেকে চলে গেল পূর্ব। মেহেরিশ বিমূঢ় দৃষ্টিতে চেয়ে আছে সামনে। এটা কি হলো? যদি সত্যি সত্যি এমন কিছু হয়তো। এরই মাঝে মনে হলো যেন জঙ্গলে বড় বড় দৈত্যের মতো গাছগুলো তার দিকে চেয়ে হাসছে। সাথে সাথে একটি বাদুড় এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যাওয়ার তরুণ পাশে গাছগুলো কিছুটা নড়ে উঠল। মেহেরিশ সাথে সাথে চোখ মুখ খিচে ভোঁ দৌড় দিল সামনের দিকে। মনে মনে ভেবে নিল এই পূর্ব নামর বদলোকের কাছে বদজিনেরাও হার মানবে। তাই আপাতত তার কাছাকাছি থাকাই বেটার। পুরনো একটা কাঠের দোতলা বাড়ি, নিচের দিকে জঙ্গলে ঝোপঝাড় অনেকটা পেঁচিয়ে গেছে কাঠের পায়া। পূর্ব নীলিপথে উঠে গেল সিঁড়ি বেয়ে। মেহেরিশের দম বন্ধ হয়ে আসলো। বাকিটা ভূতের বাড়ি থেকে কম লাগছে না দেখতে। তবে মেহেরিশ পুরো দমে অবাক হলো পূর্বকে উপরে উঠে দরজা খুলতে দেখে। দরজা একতলা ঝুলছে। পূর্ব মেহেরিশের দিকে তাকিয়ে তার মাথা আটকানো একটা হেয়ার ক্লিপ টান দিয়ে হাতের মুঠো নিল। এতবার কিছুক্ষণের মধ্যে পেঁচিয়ে কেমন করে যেন তালা খুলে ফেলল। মেহেরিশ ভরকাল অস্ফুট স্বরে বলল, নিশ্চয়ই আগের জন্মে কোনো চোর ঠোর ছিল হয়তো। তবে মেহেরিশ ভাবনাগুলো একপাশে দপাট বেঁধে পড়ে রইল রুমের ভিতরে দৃশ্য দেখা মাত্রই। ইতিমধ্যেই পূর্বের ভিতরে ঢুকে বাড়ির সুইচ টিপতেই অল্প আলোয় একটা লাইট আবছা জ্বলে উঠল। দরজাটা চিরচির শব্দ খুলতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। পুনরও কাঠের সাথে হালকা সেতে ভাব মেশানো গন্ধ। ভিতরে ঢুকে চারপাশে চোখ বোলাতে মেহেরিশ থমকে গেল। কটেজের ভিতরটা বাইরে থেকে যেমন ধ্বংসপ্রায় দেখাচ্ছিল, বাস্তবে তেমনটা নয়। একটি মাত্র বেডরুম, অথচ সব কিছু যেন সাজানো গোছানো। একপাশে কাঠের টেবিল, তাতে রাখা পুরানো ল্যাম্প আর কিছু
বই, অন্যদিকে একটি বড় আয়না, আলমারি আর এক কোণায় রাখা ছোট্ট রান্নাঘরের মতো কিছু একটা। বিছানা পরিষ্কার, চাদর বিছানো, জানালার পর্দাও ঝুলছে পরিপাটি করে, যেন কেউ এই বাড়িতে থাকতো বা এখনও থাকে। বাড়িটা বাইরে থেকে যেমনটা দেখতে লাগলো, ভিতরে যেন ঠিক তার উল্টোটা। এখানে কি কেউ থাকতো না? মানে দেখা মনে হচ্ছে কিছুদিন আগেও কেউ থেকে গেছে। এত ক্লিন কিভাবে? পূর্ব এবারও চুপ রইল, উত্তর করল না কোনো। মেহরিশ ভিতরে প্রবেশ করলো। মেহরিশ ভিতরে ঢুকতেই পূর্ব মেহরিশের দিকে এক পলক তাকিয়ে বলল, আমি না আসা পর্যন্ত এখানে থাকবে, এক পাও বাইরে বের হবে না। আমি না আসা পর্যন্ত দরজা খুলবে না। ইভেন আমি আসলেও আগে একবার জিজ্ঞেস করে নিবে সেটা আমি কিনা, মনে থাকবে? মেহরিশ চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। এই লোক বলছে কি? কোথায় যাবে সে? আর সে কি একা বাড়িতে থাকবে নাকি? অবাক চোখে বিস্ময় নজরে চেয়ে বলল, মানে আপনি এখানে থাকবেন না? আমি কিন্তু একা থাকতে পারবো না এখানে। আমাকে একা? মেহরিশ পুরো কথাটাই শেষ হওয়ার আগে পূর্ব বেরিয়ে গেল সেখান থেকে। সাথে সাথে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল সে। এতবার যেতে যেতে মেহরিশকে উদ্দেশ্য করে বলে গেল, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। গোডাউন ঘরে বাতাসে ভারী হয়ে আছে চাপা উত্তেজনা। ধুলো মাখা মেঝেতে কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। কেউ দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে, কেউ বা মেঝেতে হাঁটু তুলে বসে। কারো মুখে হতাশার ছাপ তো কারো চোখে স্পষ্ট আতঙ্ক। একটু আগে পূর্ব তখন সবাইকে উদ্দেশ্য করে বলে গিয়েছিল, সে না আসা পর্যন্ত তারা সবাই যেন একসঙ্গে থাকে। তারপর থেকে সবাই এক জায়গায় গুটিসুটি মেরে বসে আছে, কেউ সাহস করছে না বের হতে। পূর্ব চলে যাওয়ার পর যেন নিস্তব্ধতা ভেঙে তাদের মধ্যে থেকে একজন তাদের বসকে কল দিতে বলছিল সমস্ত কিছু। উত্তরে তাদের বস আশ্বস্ত করে বলেছে সে আসছে কিছুক্ষণের মধ্যে। এই একটি বাক্য যেন তাদের জন্য কিছুটা স্বস্তির বাতাস বয়ে আনলো। কিন্তু ঠিক তখনই বাইকের ইঞ্জিনে গম্ভীর গর্জনে কেঁপে উঠল পুরো গোডাউন। ভিতরে বসে থাকা ছেলেগুলো দেহে বিদ্যুৎ বয়ে গেল যেন। তারা মুহূর্তে বুঝতে পারল যে এটা তাদের বস নয়। তাদের বস কখনো বাইক ব্যবহার করে না। তিনি আসেন দামি গাড়িতে, পেছনে দেহরক্ষীদের সারি নিয়ে। কিন্তু বাইকের এই গর্জন, এই বাইকের শব্দ তাদের পরিচিত। মুহূর্তে একে অপরের দিকে তাকিয়ে গেল সবাই। গলা শুকিয়ে কাঠ। একজন স্বর্গোত্তুক মতো ফিসফিস করে বলল, ও কি ফিরে এসেছে? অন্যজন কঠিন মুখে বলল, আমরা সবাই একসঙ্গে থাকব। ভয় পেলে চলবে না। বাইরে বাইকে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এবার শুধু পায়ের শব্দ ভেসে আসছে। আস্তে আস্তে পায়ের শব্দ যেন আরও ধীর হলো। ধীরে ধীরে সেই ভারী প্রতিধ্বনিত এগিয়ে আসছে গুদামের দরজায় দিকে। কেউ থুতনি কামড়ে ধরে আছে, কেউ বা মুষ্টি শক্ত করছে। এক সময় শব্দটা থেমে গেল। মুহূর্তে গুদামের ভিতর দম বন্ধ হয়ে আসার মতো নীরবতা নেমে এলো। সবাই একসঙ্গে নিঃশ্বাস ছাড়ল, যেন একটি বিশাল ঝড় পাশ কাটিয়ে গেছে। কিন্তু ঠিক তখনই ভেসে আসলো সেই ভারী কণ্ঠস্বর, সো আইসো তাহলে সবাই। একসঙ্গে সবার রুহ কেঁপে উঠল যেন কথাটি শ্রবণ হতে। এরই মাঝে আবারও একই কণ্ঠস্বর ভেসে আসলো, বাবা কলেজা আছে, দেখতে হবে। আমি তো ভেবেছিলাম জীবনের মায়া আছে, পালিয়ে যাবি। বলে ধীর পায়ে এগিয়ে এলো সামনে। চোখের স্পষ্ট বিরক্ত আর বিতৃষ্ণা, যেন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকাটা তার জন্য অবাঞ্ছিত এক বোঝা। এরই মাঝে একটা ছেলে কাঁপা কণ্ঠে বলে উঠল, দেখেন ভাই, আমরা সত্যি জানতাম না মেয়েটা আপনার পরিচিত। আমাদের দোষ নেই, অ্যালেক্সে ওকে তুলে এনেছে। বলেই সে ইশারায় অ্যালেক্সকে দেখিয়ে দিল। পূর্ব ঠান্ডা চোখে তাকায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। কপাল কুঁচকে এলো তার। ধীরে ধীরে মেহরিশের ওপর হামলা করা ছেলেটার দিকে তাকালো। এক পলক তাকে কোমরে গুজে রাখা ছোট্ট ছুরিটি বের করলো। ছুরিটা তেমন বড় নয়, কিন্তু অসম্ভব ধারালো। যখন সে তার উপরে কালো ঢাকনাটা খুলল, লাইটের প্রতিফলনে চকচক করে উঠল ধাতব ফলাটি। এতপর দরজার দিকে পা বাড়িয়ে শক্ত হাতে সেটি সশব্দে আটকে দিল পূর্বে। ভাই, সত্যি ভুল হয়ে গেছে, আমরা জানতাম না, মাফ করে দিন ভাই। পূর্বের ঠোঁট তাচ্ছিল্যের হাসি ফুটল তৎক্ষণাৎ।
হাফা আই হেট দিস ফাকিং ওয়ার্ড। এতপর থেমে পুনরায় বলল, পৃথিবীতে কি মেয়েদের এতই অভাব পড়েছে যে তার চোখ ঠিক ওর দিকে পড়তে হলো? আজরাইল বুঝি এতই তারা দিচ্ছিল মরার জন্য। ঠিক তখনই পিছন থেকে একজন আচমকা পূর্বের মাথায় আঘাত করে এলো। বিদ্যুৎ গতিতে একপাশে সরে গেল পূর্বে। এই মুহূর্তে দেরি হলে হয়তো সে মাটিতে লুটিয়ে পড়তে এক্ষুনি। আচমকা পূর্বের হাতে ধরা ছুরিটা বিদ্যুতের মতো উড়ে গিয়ে সোজা ছেলেটার গলায় বসে গেল। গলা চেপে ধরে ছেলেটা ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল ধপাস করে। রক্তের স্রোত মেঝে রঞ্জিত হলো। বাকি সবাই যেন জমে বরফ। ঘটনাটি এত দ্রুত ঘটল যে কেউ নড়তে পারল না সেখান থেকে। এদিকে পূর্ব চোখ তখন অন্য শিকারের দিকে। সে ধীরে ধীরে এগিয়ে এলো সেই ছেলেটার দিকে যে মেহেরিসের ওপর বাজে নজর দিয়েছিল। ছেলেটা আতঙ্কে ফ্যাকাশে দৃষ্টি চেয়ে আছে সামনে। নিজেকে বাঁচানো যেন কিছুটা ধাতস্থ বলল, শুনুন ভাই, একটা স্ল্যাটের জন্য এত রাগ ঠিক হচ্ছে না। ওর থেকে 1000 গুণ সুন্দরী মেয়ে আপনার পায়ের নিচে এনে দেব। পূর্ব থমকালো। চোখের রং বদলে গেল যেন আকস্মিক। ঠোঁটের কোণে একটুখানি তাচ্ছিল্যের হাসি, কিন্তু পরক্ষণে সেই হাসি মিলিয়ে গেল কণ্ঠস্বর রাগে, ঘৃণা আর প্রতিশোধ স্পৃহার মিশিয়ে হিসিয়ে বলল, শুয়োরের বাচ্চা, শি ইজ নট এ স্যালাড, শি ইজ মাই ওয়াইফ, মাই লিগাল ওয়াইফ। যেখানে আমি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষের ওর দিকে নজর পড়া হারাম, সেখানে তুই বাজে নজর দেখেছিস, বাজেভাবে হাত দেওয়ার ট্রাই করেছিস। এখন তো তোর এই হাত আর চোখ দুটো শরীর থেকে আলাদা করার এখন আমার জন্য ফরজ হয়ে গেছে। পর মুহূর্তে হাতের কাছে লোহার চেয়ারটি নিয়ে সজোরে এক বাড়ি বসালো ছেলেটা। ঘাড় বরাবর মাটিতে ধপ করে লুটিয়ে পড়ল সেই ছেলেটি। ব্যথায় কুকড়ে উঠল। তোকে খুব সহজেই মেরে ফেলতে পারি, 1 মিনিটও লাগবে না তোর দেহ থেকে রুহু টেনে বের করতে, কিন্তু এত সহজে তো মারব না তোকে। আমি চাই নিজে থেকে উপলব্ধি কর যার কারণে মিথ্যা বলে মেয়েটাকে অন্য জায়গায় রেখে এসেছিস। আমি চাইনি ওর চোখে তোদের মতো কুত্তাদের এভাবে দাপড়াতে দেখে বিন্দুমাত্র সহানুভূতি জন্মক। এখন বুঝতে পারছিস তোর সানবীর সাহান পূর্বের নারীকে কুনজরে দেখার পরিণামটি কতটা ভয়ানক হতে পারে। বলে এক ঝাটকা দিয়ে ছেলেটিকে লাথি মেরে ফেলে দিল মাটিতে। তারপর নিজের 2 হাঁটু দিয়ে ছেলেটির বুক চেপে ধরল। একটানে তার ছুরি দিয়ে ডান হাতের একটা পর একটা আঘাত করতে থাকলো। যতক্ষণ না শরীর থেকে হাড়টি আলাদা হচ্ছে ঠিক ততক্ষণ। ছেলেটির আর্তনাদে কেঁপে উঠল বাকি সবাই। একজন তো ভয়ে বেহুশ হওয়ার উপক্রম। পরপর চোখের ভিতরে ছুরি দিয়ে 2 চোখের চারপাশে ডাবিয়ে দিল পুরোপুরি। এই মুহূর্তে পূর্বকে দেখে মনে হবে যেন গভীর মনোযোগ দিয়ে শান্ত মাথায় কোনো কাজ করছে সে। এতটা ঠান্ডা মাথায় কেউ কাউকে কিভাবে আঘাত করতে পারে সেটাই এই মুহূর্তে এই মানবটিকে না দেখলে হয়তো বোঝা যেত না। ছেলেটি আর্তনাদ করতে করতে একটি সময় শরীরের শক্তি যেন নিঃশেষ হয়ে আসলো। গলার স্বর কমে এলো, তবুও বিন্দুমাত্র মায়া হলো না এই যন্ত্র মানবটির, যেন হৃদয়হীনা কোনো মেশিন। এর মাঝে বাইরে কারো শব্দ পেয়ে একটি ছেলে দ্রুত দরজা খুলতেই তাদের বস এসে সেখানে ঢুকলো। সাথে সাথে আরেকজন লোক হন্তদন্ত হয়ে এসে থামলো পূর্বের সামনে। বুঝে গেছে ইতিমধ্যেই দেরি করে ফেলেছে সে। সাথে থাকা লোকটা হয়তো এসবের সাথে সদ্য পরিচিত, তাই তো নাক মুখ কুঁচকে এলো পূর্বের কার্যকলাপে। কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে লোকটার। এতপর তাদের বসের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, ভাই, এই পাগল আবার কে? হুশ আসতে বল রুনি, শুনতে পাবে। এসএসপি এর নাম শুনেছ কখনো? এই যে দ্য ডেইলি নিউজ হেডলাইনে যার নাম থাকে সে। অ্যান্ড দ্যাট ইজ হি, দ্য মোস্ট ওয়ান্টেড অ্যান্ড মোস্ট ডিমান্ডেড ব্লাডি সিরিয়াল কিলার। একটু থেমে আর চোখে তাকিয়ে আবারও থেমে থেমে বলল, তুমি বাড়ি ভর্তি বডিগার্ড, সিসি ক্যামেরা লাগিয়েও যদি ঘুমিয়ে থাকো, তাও সব কিছু ভেদ করে তোমাকে সেই ঘুমের ঘরে
তোমার বেড থেকে রুমে গিয়ে মেরে ফেলে আসার ক্ষমতা একমাত্র এই ছেলেরই আছে। গল্পের অংশটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।